নবকুমার ফলান্বেষণে নিকটস্থ বালুকা স্তূপ সকলের চারিদিকে পরিভ্রমণ করিতে লাগিলেন। তৎপরে বালুকাবিহীন নিবিড় বনমধ্যে পড়িলেন। যাহারা ক্ষণকাল জন্য অপূর্ব পরিচিত বনমধ্যে ভ্রমণ করিয়াছেন তাহারা জানেন যে পথহীন বনমধ্যে ক্ষণমধ্যেই পথভ্রান্তি জন্মে। নবকুমারের তাহাই ঘটিল। কিছু দূর আসিয়া আশ্রম কোন পথে রাখিয়া আসিয়াছেন তাহা স্থির করিতে পারিলেন না। পথিক, তুমি পথ হারাইয়াছ? আপনারা সকলেই জানেন যে বাংলার প্রকৃতি বারে বারে উঠে এসেছে বাংলা সাহিত্যের পাতায়। আর বাংলা সাহিত্যের এক অন্যতম রত্ন সাহিত্য সম্রাট রচিত কপালকুণ্ডলা। কপালকুণ্ডলার এই পটভূমির অন্বেষণে বেরিয়ে পড়েছি পূর্ব মেদিনীপুর। এই ভিডিওতে সেই পটভূমিকেই তুলে ধরব। কোনো জোড়াজুড়ি নেই, তবে অনুরোধ রইল ভিডিওটি শেষ অবধি দেখার। নমস্কার বন্ধুরা, ভ্রমণ রসিক চ্যানেলে আপনাদের স্বাগত। এবার আমার গন্তব্য পূর্ব মেদিনীপুর জেলার বাঁকিপুর। সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। ধরলাম নিকটবর্তী সৈকতে পৌঁছানোর ৬ নম্বর জাতীয় সড়ক। কোলাঘাট থেকে বাম দিকে গিয়ে নন্দকুমার যাওয়ার পথ ধরলাম। অনেকটা পথ চলার পর কৌতূহলের বশে দাঁড়িয়ে পড়লাম এক গ্রামে। এই গ্রামের নাম তারাগেরিয়া বা চলতি ভাষায় তারাগেরা। সড়ক ছেড়ে একটু পায়ে হেঁটে পৌঁছতে হয় এই গ্রামের এক মন্দির তলায়। এই গ্রাম বিখ্যাত একটি বিশেষ পুজো এবং পুজোকে ঘিরে হয়ে থাকা উৎসবের জন্য। মহাভারতের এক বিখ্যাত চরিত্র ভীম এখানে ভীম জিউ হিসেবে পূজিত হন। সুপ্রাচীন এই লোকাচার অনুষ্ঠিত হয় এই মন্দিরে। এখন তৈরি হচ্ছে এক বিশাল আকায় ভীমের মূর্তি। মাঘ মাসের ভীম একাদশীতে অনুষ্ঠিত হয় পুজো, তারই প্রস্তুতি চলছে। দর্শকদের অনুরোধ করব অন্তত একবার এই পুজো এবং এই পুজোকে ঘিরে অনুষ্ঠিত হওয়া উৎসব দেখতে আসা। তারাগেরা গ্রাম থেকে আমরা সড়ক পথ ধরে সোজা পৌঁছে গেলাম কাঁথি। কাঁথি বাজার পেরিয়ে অদূরেই পৌঁছলাম জুনপুট। বাঁকিপুট ঘোরার উদ্দেশ্য নিয়ে এলেও থাকার জন্য আমরা বেছে নিয়েছিলাম এক নির্জন সৈকত ভূমি বগুড়ান জলপাই। পর্যটকদের ভিড় এড়িয়ে এক নিরিবিলি থাকার ঠিকানা বগুড়ানের সাগর নিরালা রিসর্ট। স্নান সেরে মধ্যাহ্ন ভোজ করে একটু রেস্ট নিয়ে আমরা চললাম বাঁকিপুটের উদ্দেশ্যে। বগুড়ান থেকে ডাইক রোড ধরে প্রায় 10 কিলোমিটারের পথ বাঁকিপুট। বাঁকিপুট সৈকতকে ডান হাতে রেখে আমরা এগিয়ে গেলাম দারিয়াপুরের দিকে। এই দারিয়াপুরে দেখার মতো এক উল্লেখযোগ্য জায়গা হলো এই লাইট হাউস। লাইট হাউসের উল্টো দিকেই এই জনপদে রয়েছে কপালকুণ্ডলার থিমে তৈরি এক রিসর্ট, মৃন্ময়ী কুটির। এই চত্বরে কখনো বেড়াতে এলে থাকার জন্যে এই রিসর্টকেও বেছে নিতে পারেন। বিকেল 3:30টার সময় খুলল লাইট হাউসের দরজা। 10 টাকা প্রবেশ মূল্য দিয়ে চড়লাম লাইট হাউসের টপে। ওই দূরের বনভূমি ছাড়িয়ে অবস্থিত সমুদ্র সৈকত। সাজানো গোছানো এই লাইট হাউস আমার বেশ ভালো লাগলো। আপনারা এখানে এলে অবশ্যই এই লাইট হাউসে আসবেন। কপালকুণ্ডলা পথিককে সমভিবেহারে লইয়া কাননাভ্যন্তরে উপনীত হইলেন। তখন রাত্রি 2য় প্রহর। সম্মুখে অন্ধকার বনমধ্যে এক অত্যুচ্চ দেবালয় চূড়া লক্ষিত হইল।
তন্নিকটে ইষ্টক নির্মিত প্রাচীর বেষ্টিত একটি গৃহও দেখা গেল। দারিয়াপুরের এই মাঠের একপাশে অবস্থিত কপালকুণ্ডলা কালী মন্দির। স্রষ্টার সৃষ্টি এক শতাব্দী প্রাচীন মন্দিরেরও নাম পরিবর্তন করতে সক্ষম। এই মন্দিরের পেছনেই বসে বাজার। বাজারের এক জায়গায় রয়েছে সাহিত্য সম্রাট শ্রী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তি। প্রশাসনিক দায়িত্বে থাকাকালীন তিনি এই গ্রামে বসবাস করতেন। হয়তো কপালকুণ্ডলার সূত্রপাত এখান থেকেই। বাজারের আরেক দিকে রয়েছে এক সুপ্রাচীন শিব মন্দির। শিব মন্দির দেখে এই জায়গা ছেড়ে এগিয়ে চললাম বাঁকিপুট সৈকতের দিকে। লেখকের কথায়, আর যেদিকেই দেখা যায় অনন্ত জলরাশি চঞ্চল রবিরশ্মিমালা প্রদীপ্ত হইয়া গগন প্রান্তে গগন সহিত মিশিয়াছে। নিকটস্থ জল সচরাচর সকর্দম নদী জলবর্ণ, কিন্তু দূরস্থ বাড়িরাশি নীলপ্রভ। নৌকো সমস্ত যাত্রী সমেত নবকুমারকে এই সৈকতেই এনে নামিয়েছিল এবং এই স্থানেই নবকুমার দলছুট হয়ে পড়েন। সৈকতে দাঁড়িয়ে সম্মুখভাগে তাকালে দূরে যে দ্বীপটি দেখা যায় সেটি হলো ভক্তদের প্রিয় তীর্থ গঙ্গাসাগর। মেলার সময় এই পথে নৌকো চলাচলও করে। সৈকতের পূর্ব দিকে আজও প্রবাহিত রসুলপুর নদী। বাঁকিপুটের সৈকতে যেটা অনুভব করলাম সেটা তীব্র শুঁটকি মাছের গন্ধ। অনেক পর্যটকেরা এই জন্যই বেশি সময় সমুদ্র সৈকতে কাটাতে না পেরে চলে গেলেন। তবে সৈকত ভূমির সূর্যাস্ত মুগ্ধ করার মতো। সৈকত ভূমিতে বিকেলবেলা কাটিয়ে সন্ধ্যের মধ্যেই ফিরে এলাম রিসর্টে। রাত্রি যাপন করে সকালবেলা চললাম বগুড়ান জলপাইয়ের সমুদ্র সৈকতে। রিসর্টের উল্টো দিকের ঢালাই রাস্তা ধরে 500 মিটার হাঁটলে পৌঁছানো যায় সৈকতে। পথে দেখতে পেলাম জঙ্গলের মাঝে রবি রশ্মির মন মাতানো লুকোচুরি খেলা। নিরিবিলি এই সমুদ্র সৈকতের একপাশের বনাঞ্চল রক্ষণাবেক্ষণ করে বন বিভাগ। সমুদ্র সৈকতের অনেক জায়গায় লাল কাঁকড়া সংরক্ষণের সাইনবোর্ড। মনে হলো আমরা মানুষ হিসেবে কি সংবেদনশীলতা হারিয়ে ফেলেছি? এত সাইনবোর্ড দেওয়ার কারণই হলো সচেতনতা বাড়ানো। তবে আমরা কি সচেতন নয়? বগুড়ানের সৈকত সকালবেলায় ছিল শুকনো। নীল বাড়িরাশি তখন দৃষ্টির অগোচরে চলে গেছে। ভালো লাগলো সৈকত ভূমির নির্জনতা এবং এই সাগর লাগোয়া বনাঞ্চল। সমস্ত জীবকুলের মধ্যে আমরাই সভ্য এবং উন্নত। এই পরিবেশ রক্ষা করা আমাদের প্রাথমিক দায়িত্বের মধ্যে পড়ে। সেটাকে বজায় রেখে বনভোজন পরবর্তী নোংরা আমরা চাইলে নিজেরাই পরিষ্কার করে নিতে পারি, তাই না? তাই সবার কাছে এটাই অনুরোধ রইল। বগুড়ান জলপাইকে এবার বিদায় জানিয়ে আমাদের ভ্রমণের দ্বিতীয় দিনে আমরা চললাম আমাদের পরবর্তী গন্তব্য মহিষাদলের দিকে। মহিষাদলের মূল আকর্ষণ মহিষাদল রাজবাড়ি।
20 টাকা প্রবেশ মূল্য দিয়ে প্রবেশ করা যায় রাজবাড়ি চত্বর। রাজবাড়ির সামনের অংশ এখন সংগ্রহালয়ে রূপান্তরিত। রাজবাড়ির পেছনের অংশে পর্যটকদের থাকার সুব্যবস্থা রয়েছে। আগে থেকে বুকিং করে আসা যায় এখানে। 16শ শতাব্দীতে রাজবাড়ি স্থাপন করেন শ্রী জনার্দন উপাধ্যায়। অনেক প্রজন্ম পরে এই রাজবাড়ির ভার আসে রাজা গুরুপ্রসাদ গর্গের হাতে। এই যে মূর্তিটি দেখছেন, এটি রাজবংশের এক বংশধর রাজা সতী প্রসাদ গর্গ বাহাদুরের মূর্তি। রাজবাড়ির প্রাচীন মন্দির মদন গোপাল জিউয়ের এই নবরত্ন মন্দির। আনুমানিক 1774 খ্রিস্টাব্দে নির্মিত এই মন্দির চত্বরে দুটি 8 চালা মন্দিরও রয়েছে। সময়ের অভাবে অপেক্ষা করা গেল না মন্দির খোলা পর্যন্ত, তবে মন্দিরের সময়সূচি আপনাদের সামনে তুলে ধরলাম। এই সুপ্রাচীন মন্দিরের গঠনশৈলীর সাথে দক্ষিণেশ্বরের মন্দিরের সাদৃশ্য লক্ষ্য করা যায়। এরপর চললাম আমাদের এই ভ্রমণের শেষ গন্তব্য গেঁওখালির দিকে। মহিষাদল রাজবাড়ি চত্বর থেকে প্রায় 8 কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গা ভৌগোলিক দিক থেকে খুবই তাৎপর্যপূর্ণ। 3 জেলার মিলনস্থলে এসে মিশেছে দুটি নদী। রূপনারায়ণ এখানে এসে মিশেছে হুগলি নদীতে। পূর্ব মেদিনীপুর ভূখণ্ডে দাঁড়িয়ে দেখলাম অদূরে হাওড়া এবং দক্ষিণ 24 পরগনা জেলার দুটি ভূখণ্ডকে। নদীর ব্যাপ্তি এখানে বিশাল, তাই অপর কূলের ভূখণ্ডকেও আবছা দেখা যায়। কিছুক্ষণ এখানে কাটিয়ে এবার আমার বাড়ি ফেরার পালা। দুটি জেলার গণ্ডি পেরিয়ে আমায় বাড়ি ফিরতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টে জানান আপনার মতামত। আমার এই প্রচেষ্টা ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ভ্রমণ রসিক। নমস্কার।